নমস্কার, আমি রিপা। এক আকাশ গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের আমার জীবনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার ঘটনা শোনাব, যা আজও ভাবলে আমার ভয় লাগে। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামতগুলো জানাবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে শুরু করছি আমার জীবনের ভয়ঙ্কর সেই সত্যি ঘটনা। আমার মামার বাড়ি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে। 2007 সালের 11ই ডিসেম্বর অসুস্থ থাকাকালীন অবস্থায় নিজের বাড়িতেই মারা যান আমার দিদা। মৃত্যুকালীন দিদার বয়স হয়েছিল 75 বছর। উনি নিজে যেমন খুব ভালো একজন মানুষ ছিলেন, তেমন উনি বাড়ির সবাইকে খুব ভালোবাসতেন। বিশেষ করে আমরা নাতি নাতনিরা ছিলাম দিদার প্রাণ। আমার দাদু অনেক বছর আগেই মারা গিয়েছিলেন বলে দিদাই ছিলেন বাড়ির একমাত্র অভিভাবক। তাই ওনার চলে যাওয়াতে বাড়ির সবাই খুব ভেঙে পড়েছিল। দিদার মৃত্যুর পর থেকে দিন 15 আমরা মামাবাড়িতে ছিলাম। মামাবাড়িতে অনেক বড় মা কালীর স্থান আছে। সেই স্থানের সামনেই যে তুলসী মঞ্চ আছে, সেখানেই দিদাকে শ্মশানে নিয়ে যাওয়ার আগে রাখা হয়েছিল। মৃত্যুর পরদিন সেই জায়গাটাকে সুতো দিয়ে ঘেরা হয়েছিল দুবেলা চা, জল, মিষ্টি দেওয়ার জন্য এবং নাম সংকীর্তন করার জন্য। আমি কোনো দিনও কোনো আত্মীয় স্বজনের মৃত্যুর পর ভয় পাইনি, কিন্তু কেন জানি না দিদার মৃত্যুর পরদিন থেকেই আমার ভয় লাগতে আরম্ভ করে। সারাটা দিন তাও কোনো রকম কাটলেও সন্ধেবেলা থেকে আমার বেশ ভয় লাগতো, অথচ ভয় পাওয়ার কোনো কারণও ছিল না। সবাই কি মনে করবে সেই জন্য এই কথাটা আমি বাড়ির কাউকে বলতেও পারতাম না। সন্ধেবেলা হলেই সবাই নাম সংকীর্তন করার জায়গাটায় বসলেও আমি কেন জানি না বসতে পারতাম না। কোনো রকমে জায়গাটায় প্রণাম করে ঘরে চলে আসতাম। মামার বাড়ির 3 তলায় সিঁড়ি দিয়ে উঠেই পাশাপাশি দুটো ঘর আছে। ঘর দুটো ফাঁকাই থাকে। দিদার মৃত্যুর পর বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসায় আমি, আমার মা, ছোট মাসি, মাস্তুতো বোন, ছোট মামি আর মায়ের পিস্তত 2 দিদি, আমরা এই কয়েকজন মিলে সিঁড়ি দিয়ে উঠেই 3 তলার যে প্রথম ঘরটা, সেই ঘরে শুতাম। তবে ওই ঘরে কোনো খাট না থাকায় আমরা সবাই মেঝেতে বিছানা করেই শুচ্ছিলাম। এইভাবে দিন যেতে যেতে এসে যায় দিদার শ্রাদ্ধের দিন। শ্রাদ্ধের দিন রাত্রিবেলা বাড়ির সবাই ঘুমিয়ে পড়লেও আমরা 3 তলার সবাই গল্প করছিলাম। দাদু দিদার সব স্মৃতি একে অপরের সাথে শেয়ার করছিলাম, কিন্তু কারোর খেয়ালই নেই কখন রাত 2টো বেজে গেছে। পরের দিন দরিদ্রনারায়ণ সেবা হবে বলে তাই আর দেরি না করে সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু আমার কেন জানি না কিছুতে ঘুম আসছিল না, তাই আমি মায়ের পাশে চুপচাপ বসেছিলাম। ঘরের লাইটটা সারা রাতই জ্বলত, এমনকি 1 তলা থেকে 3 তলা অবধি সিঁড়ির আলোগুলোও সারা রাত জ্বলত। সারা বাড়ি নিস্তব্ধ। আমাদের ঘরের সবাই ঘুমিয়ে পড়েছে, শুধুমাত্র আমি জেগে বসে আছি। ঘড়িতে দেখলাম রাত তখন 2:30 বাজে। হঠাৎ আমি ক্ষীণ একটা কারো চটির শব্দ পাই 1 তলার সিঁড়িতে। তখন ভাবলাম, কে এত রাতে ওপরে উঠে আসতে পারে? বাড়ির সবাই তো ঘুমোচ্ছে, ও হয়তো আমার মনের ভুল।
কিন্তু তারপরেই আবার শুনতে পাই খুব ধীরে ধীরে কেউ সিঁড়ি দিয়ে উঠে আসছে। তখন মনে হলো, না, এটা তো আমার মনের ভুল না, সত্যিই তো কেউ সিঁড়ি দিয়ে উঠছে। আস্তে আস্তে একতলা থেকে দোতলায় ওঠার পর চটির শব্দটা ক্রমশ আরো স্পষ্ট হতে থাকে। শব্দটা স্পষ্ট শুনতে পাওয়াতে আমার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। দিদা বাড়িতে সবসময় পাতলা একটা সোয়েটের চটি পরত। মামা বাড়িতে আর কেউ এই ধরনের চটি পরত না। অসুস্থ হওয়ার আগে অবধিও দিদা একতলার নিচের ঘর থেকে এই চটি পরেই দোতলা তিনতলায় উঠে এসেছে। সেই জন্য এই চটির শব্দ আমার খুব চেনা। তার মানে দিদা তিনতলায় আসছে, এই কথাটা মাথায় আসতেই ভয়ে আমার অবস্থা খারাপ হতে থাকে। কিন্তু এটা কি করে সম্ভব? যে মানুষটার আজকে শ্রাদ্ধের কাজ হয়েছে, সেই মানুষটা কিভাবে সিঁড়ি দিয়ে উঠে আসতে পারে? গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, কাউকে ডাকারও শক্তি পাচ্ছিলাম না। তখন হঠাৎ আমার চোখ গেল মায়ের পাশে শুয়ে থাকা মাস্তুতো বোনের দিকে। দেখি ভয়ে বড় বড় চোখ করে বোন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মানে বোন ঘুমায়নি, ও ও আমার মতো সব শুনছে। চটির শব্দটা তিনতলায় আমাদের ঘরের দরজার সামনে এসে থামল। ব্যাস, তারপরে সারা বাড়ি আবার নিস্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই। ঠিক 2-3 মিনিট পর হঠাৎ বিকট জোরে একটা আওয়াজ হলো। সেই আওয়াজে ঘরের সবার ঘুম ভেঙে গেল। তারা দরজা খুলে বাইরে গিয়ে দেখতে চাওয়াতে আমি আর বোন তাদের বাধা দিলাম। বললাম, প্লিজ তোমরা এখন কেউ বাইরে যেও না। মনে মনে ভাবলাম, ঘুমিয়ে থাকার জন্য তারা কেউ জানেই না আমি আর বোন এতক্ষণ কোন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। এটাও ভাবলাম, একতলা এবং দোতলার ঘরগুলো বাড়ির সামনের দিকে হওয়ায় তাই হয়তো বাকিরা এই বিকট আওয়াজ পায়নি, তাই তারা ঘর থেকে বেরিয়েও আসেনি। বাকি রাতটা আমরা জেগেই কাটিয়ে দিলাম। ভোরবেলায় হঠাৎ শুনতে পাই দোতলা থেকে বড় মামির চিৎকার। চিৎকার করে বাড়ির সবাইকে ডাকছে। তাড়াহুড়ো করে তিনতলার ঘর থেকে আমরা সবাই বেরিয়ে আসি। আবার একতলা থেকেও সবাই দোতলায় উঠে আসে। তখন আমরা সবাই দেখি দোতলা আর তিনতলার মাঝখানে 2.5 তলার যে বাল্বটা সারা রাত জ্বলছিল, সেই বাল্বের কাঁচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তখন আমরা যারা তিনতলায় ছিলাম, আমরা বুঝতে পারলাম যে কাল রাতের ওই বিকট আওয়াজটা তাহলে বাল্বের কাঁচ ভাঙারই আওয়াজ ছিল। কিন্তু বাড়ির সবাই এটাই ভেবে অবাক হচ্ছিল যে বাল্বের কাঁচ কিভাবে ভাঙতে পারে। রাতে কোনো ঝড় বৃষ্টিও হয়নি, আর তাছাড়া ফিলামেন্টের তার কেটে গেলেও বাল্বের আলো নিভে যায়, কিন্তু কাঁচ কখনোই ভাঙে না। তখন আমি আর বোন বাড়ির সবাইকে গতকাল রাতের পুরো ঘটনাটা বলি। এটাও বলি, তিনতলার দরজার সামনে এসে দিদার চটির শব্দ থামার 2-3 মিনিট পরেই ওই বিকট আওয়াজটা হয়েছিল। সবটা শুনে বাড়ির লোক যেমন ভয় পায়, তেমন এটাও ভাবে যে তাহলে কি তাদের ভালোবাসার মানুষটা সত্যি গতকাল রাতে তার নিজের বাড়িতে এসেছিল? তাহলে কি বাল্বের কাঁচ গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়াটা তার আত্মার চিরকালের মতো
বাড়ির মায়া ত্যাগ করে চলে যাওয়ার প্রমাণ? আজও আমাদের মনে পুরো ঘটনাটাই একটা প্রশ্ন হয়ে রয়ে গেছে, যার উত্তর আমাদের কারোর কাছেই নেই।